Hello, welcome back to another class. Today's topic will be vouching of payments. Last time we have seen vouching of receipts. Today we shall be looking into vouching of payments. ঠিক আছে, according to your syllabus তোমার কয়েকটা ম্যাটার আছে যেগুলো আমি এখানে লিখবো and we shall be discussing about these matters. Okay, so what is the first thing that you have to learn under this topic? যে কি করে vouching করবে for cash purchases. Okay, your second thing that is included in the syllabus is payment to creditors. Next thing, payment of wages and salaries. তারপরে তোমার যেটা আছে সিলেবাসে, that is advertisement expenses. Next, traveling expenses. Next, research and development expenditure. And lastly, prepaid expenses. এই কয়েকটা আছে তোমাদের সিলেবাসে. Today we shall actually look into this three. এই প্রথম তিনটে আমরা করব, নেক্সট ক্লাসে আমরা এই চারটে করব. Okay, so let's jump into it. Let's jump into doing the first one. ঠিক আছে, তো ফার্স্ট ওয়ানটা আমাদের কি আছে? ফার্স্ট ওয়ানটা হলো ভাউচিং ফর ক্যাশ পারচেজেস. ওকে, এবার imagine you are the auditor and you have to check the authenticity of the cash purchases. কিছুক্ষণের জন্য ভাবো, from all the experience that you have gained by doing accounting তো নিশ্চয়ই করেছো, তোমরা জানো যে ক্যাশ পারচেজ কোথায় কোথায় লেখা হতে পারে. তো সো থিঙ্ক অ্যাবাউট ইট. সেইভাবে ভেবে আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, ভাবো কোন ডকুমেন্টটা তুমি অ্যাজ এ অডিটর চাইবে টু অথেন্টিকেট ক্যাশ পারচেজেস. ঠিক আছে, আশা করি তোমাদের মাথায় কয়েকটা ম্যাটার ঘুরছে. And let me tell you, if you have come across the word cash book in your mind, then yes, you are right. ক্যাশ বুক দরকার, অবশ্যই ক্যাশ বুকে সেখানে লেখা হয়. কিন্তু এছাড়াও অন্য আরো কয়েকটা ডকুমেন্ট লাগবে বা অন্য আরো কয়েকটা জিনিস লাগবে. ঠিক আছে, এখন সেগুলো আমি লিখবো, সেগুলো একটু ভালো করে দেখো. অবশ্যই তোমার ক্যাশ বুক তো লাগছেই, সেখান থেকে তুমি দেখতে পাবে, সেটা তোমার এভিডেন্স. আরেকটা হলো তোমার ক্যাশ মেমো. আরেকটা হতে পারে তোমার রিসিট, ইনভয়েসেস. তারপরে দেখো তো, একটু ভেবে দেখো, যখন তুমি কিছু কিনছো, টাকা যাচ্ছে ঠিকই, গুডস আসছে, কিন্তু গুডটাকে তুমি তোমার হাতে রাখবে না তুমি ইনভেন্টরিতে পাঠিয়ে দেবে, স্টক হিসেবে কনসিডার করবে? স্টক হিসেবে কনসিডার করলে অবভিয়াসলি আমার কাছে ইনভেন্টরি লেজারে সেটার এন্ট্রি হবে. তার মানে সেটাও আমার একটা ডকুমেন্ট যেটা অথেন্টিকেট করতে পারে যে আসলেও এই ক্যাশ পারচেজেসটা হয়েছিল কিনা. তারপর আরেকটা আছে যেটাকে বলা হয় গুডস রিকুইজিশন নোট, GRN. ঠিক আছে, এটা লিফো ফিফো যে চ্যাপ্টারটাতে ছিল ফার্স্ট কি সেকেন্ড সেমিস্টারে, সেখানে এই জিনিসটা লেখা হয়েছিল. ঠিক আছে, তো এই ডকুমেন্টগুলোর ব্যাপারে আর বেশি আমি ডিসকাশনে যাচ্ছি না, কারণ কি আমাদের কাজটা হলো এই ডকুমেন্টগুলো খালি জানা যে এগুলো আমার দরকার পড়বে. নাও আর টাস্ক ইজ হোয়াট উইল আই ডু উইথ দিস, কি করে আমি চেষ্টা করব ভাউচিং করার. ঠিক আছে, তার জন্য দেখো আমি এবার কয়েকটা জিনিস বলবো, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে. ক্লিয়ার? সে ইয়োর ফার্স্ট টাস্ক. ঠিক আছে, প্রথমেই দেখতে হবে যে ক্যাশ ট্রানজ্যাকশন যেটা হয়েছে সেটা সঠিক হয়েছে কিনা. সেটা তুমি কি করে দেখবে? প্রথম কথা তোমাকে দেখতে হবে এটার কোনো পারমিশন নিয়ে হয়েছে কিনা. দেখো, একটা কোম্পানিতে তোমার মন মর্জি অনুযায়ী তুমি কিন্তু কেনা বেচা করতে পারো না.
ঠিক আছে, সবসময় একটা পার্টিকুলার অথরিটি থাকবে যে স্যাংশন করবে, অনেক কিছু ডকুমেন্টেশন হবে, তারপর গিয়ে ফাইনালি সেটা এক্সিকিউট করা হবে। ঠিক আছে, তো অবভিয়াসলি তোমার সেই অথরাইজেশন বা পারমিশনটা আছে কিনা সেটা তোমাকে কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, নেক্সট কি করতে পারো, আফটার ইউ হ্যাভ চেক দি অথেন্টিসিটি অফ দ্য ট্রানজ্যাকশন, তোমার নেক্সট ডিউটি হলো এই যে ক্যাশ বই যেটা তুমি জোগাড় করেছো, ক্যাশ বুকটাকে তুমি ম্যাচ করবে কার সাথে, ক্যাশ মেমোর সাথে। অনেক সময় সাপ্লায়ারও কিছু ইনভয়েস পাঠায়, সেটার সাথে তুমি ক্রস চেক করতে পারো। ঠিক আছে, থার্ড জিনিসটা তুমি কি করতে পারো, যখন এগুলো অলরেডি করে নিয়েছো, থার্ড জিনিস যেটা তোমাকে করতে হবে সেটা হলো ইনভেন্টারি লেজারটাকে চেক করতে হবে। ঠিক আছে, অবভিয়াসলি তুমি যেদিন ক্যাশ পারচেজেস করেছো সেদিন যদি তুমি গুডসগুলো পেয়ে থাকো, অবভিয়াসলি সেটা তোমার ইনভেন্টরি লেজারে এন্ট্রি হবে। তো দেখো, আমরা কিন্তু খালি ক্যাশ বুক আর ক্যাশ মেমোটাকে রেফার করছি না, খালি সেখানেই আমরা রেফার করে যে বন্ধ হয়ে যাবো, না, সেটা কিন্তু না। আমরা কিন্তু আরও ক্রস চেক করছি, এখন ইনভেন্টরি লেজারের সাথে করছি। ঠিক আছে, আর তুমি যদি আরো ডিটেলসে যেতে চাও, তুমি সেই বিন কার্ডে যেতে পারো। বিন কার্ডে কি লেখা থাকে, যে ডিটেলসগুলো লেখা থাকে, কি কি স্টক রাখা হয়েছে কোন জায়গায়, সেটাতে তুমি ইনকোয়ার করতে পারো, সেটা তোমার উপর টোটালি। ঠিক আছে, চলো এগুলো তুমি করলে, এগুলো দেখলে যে ঠিক আছে, নো প্রবলেম। এবার তারপর কি এখানে বন্ধ হয়ে যাচ্ছে? না, তারপর আরো কিছু করার আছে। ঠিক আছে, দেখো অনেক সময় তুমি কিনেছো, ঠিক আছে, বা ধরো কোম্পানি অনেক সময় কিনলো, কিন্তু টাকার সে পেমেন্ট করে দিয়েছে, গুডসটা পরে ডেলিভার হবে। কেন? অ্যাডভান্স পেমেন্টের সময় কেসটা দেখা যায় না? অবভিয়াসলি দেখা যায়। তো তখন কি হবে? তখন তো তোমার ইনভেন্টরি লেজারে সেই ইনফরমেশনটা থাকবে না। বা ধরো গুডস পাঠিয়ে দিয়েছে কিন্তু গুডস ইন ট্রানজিট, তখন দেখো অ্যাডজাস্টমেন্ট তো তোমার অবভিয়াসলি বুকস অফ অ্যাকাউন্টে কোনো না কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্টটা সেখানে দেখাতে হবে। ঠিক আছে, অনেক জায়গায় ক্লোজিং স্টকে সেই অ্যাডজাস্টমেন্টটা দেখায়। ঠিক আছে, তো তোমাকে তখন সেটা চেক করতে হবে যে সেই অ্যাডজাস্টমেন্টটা ওরা ওখানে দিয়েছে কি না। ঠিক আছে, যদি এরকম গুডস ইন ট্রানজিট থাকে। ক্লিয়ার? তো অ্যাজ এন অডিটর তুমি যখন ক্যাশ পারচেসেসগুলোকে তুমি ভাউচিং করতে যাচ্ছ, তখন সেখানে কি কি দেখতে পাচ্ছ, কি কি দরকার, তোমার এই জিনিসগুলো দরকার, এগুলোকে ক্রস চেক করতে হবে। তার আগে তোমাকে কি করতে হবে, পারমিশনটা দেখতে হবে। তারপর ক্রস চেক করলে, ক্রস চেক করার পর তারপর দেখলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো ঠিক করে করা আছে কি না। ঠিক আছে, অ্যান্ড দিস কনক্লুডস আওয়ার ফার্স্ট পার্ট। ওকে, নাও let's go to the next part, payment to creditors. Payment to creditors. আবার আমি বলবো, যদি পারো তাহলে একটু চিন্তা করার চেষ্টা করো যে হোয়াট আর দ্য ডকুমেন্টস দ্যাট ইউ উড নিড। তোমার অবভিয়াসলি এভিডেন্স কিছু দরকার, তুমি কি এভিডেন্স জোগাড় করবে। ঠিক আছে, আশা করি তোমার মাথায় অ্যাটলিস্ট ক্যাশবুক নামটা আসবে, কারণ কি পেমেন্ট হচ্ছে না, ক্যাশবুকে তো এন্ট্রি হবেই। 100% ইউ আর কারেক্ট, যদি তোমার মাথায় এটা এসে থাকে। কিন্তু এটাই কি শেষ? না, আরও অনেক কিছু আছে। দেখো এভিডেন্সগুলো আমি সেখানে লিখছি। ঠিক আছে, কি কি বা কোন কোন জায়গায় সেটা লেখা হতে পারে বা কোনটা আমার কাজে লাগতে পারে। প্রথম কথা হলো পারচেজ ডে বুক। ঠিক আছে, পারচেজ ডে বুকে কি লেখা থাকে, আমার যে কিনে এনেছি, ঠিক আছে, বাকিতে যে কিনে আনলাম সেগুলো সেখানে লেখা আছে। তারপরে কি লেখা আছে, ক্যাশ বুক। ঠিক আছে, তারপরে পাস বুক, ব্যাংক দিয়ে যদি তুমি পেমেন্ট করো পরবর্তীকালে, কারণ কি আমরা তো পেমেন্টটা নিয়ে বলছি না, ক্রেডিট পারচেজ বলছি না, কিন্তু আমরা ক্রেডিটার্সকে পেমেন্টের কথা বলছি। পাস বইয়ে নিশ্চয়ই থাকতে পারে। তারপরে ইনভয়েস থাকবে, পারচেজ ইনভয়েসটা। ঠিক আছে, তারপরে ক্রেডিটার্স লেজার থাকতে পারে। সব ক্রেডিটার তো একটা লেজার থাকে না, ওখানে সব ডাটাগুলো এন্টার করা থাকে ক্রেডিটারের ব্যাপারে। ঠিক আছে, আবার সেই গুডস রিসিভড নোট।
তারপরে আরেকটা জিনিস দেখো, ইন্সপেকশন রিপোর্ট। গুডসগুলো যে এসছে সেটা নিশ্চয়ই ইন্সপেকশন হয়েছে, সেটার রিপোর্ট একটা আছে। ইন্সপেকশন রিপোর্ট যদি নাই থাকে তার মানে কি গুডস হয়তো আসেইনি, ঠিক আছে, তার মানে পেমেন্ট আমি কাকে করছি। ক্লিয়ার? চলো এবার দেখি এই কয়েকটা ডকুমেন্টের পরে যে আমাদের আসলে কাজটা কি করতে হবে। ওকে, চলো এবার তোমার কাছে এই ডকুমেন্ট আছে, ইউ আর দি অডিটর, সো হোয়াট ইজ ইউর টাস্ক নাও? ইউর টাস্ক ইজ টু নাও এক্সামাইন দ্য ক্রেডিটরস লেজার। ঠিক আছে, কত দিনের জন্য এক্সামাইন করবে? বছরকে বছর, বছরকে বছরের না, তোমার যে অডিটিং পিরিয়ডটা সেটা, বা সেই পিরিয়ডে যদি কোনো পেমেন্ট করে দেওয়া থাকে যেটা হয়তো অন্য অনেক বছর আগে, সেগুলো এখানে তোমাকে চেক করতে হবে। যাই হোক, তোমার এটা জানতে হবে তোমাকে ক্রেডিটরস লেজারটা কিন্তু তোমাকে এক্সামিনেশন করতে হবে। এবার এক্সামাইন করার পরে কার সাথে তুমি ম্যাচ করবে? ক্যাশ বা পাস বইয়ের সাথে। ক্লিয়ার? এর সাথে আরো কি কি ম্যাচ করতে পারো? ঠিক যেমন আগে দেখেছিলাম, তার সাথে আমরা ইনভয়েসগুলোকে ক্রস চেক করব। ওকে, তারপরে রিসিটস যেগুলো থাকবে সেগুলোকে আমরা ক্রস চেক করব। ক্লিয়ার? এবার দেখো নেক্সট স্টেপ আমাদের কি, ধরো এগুলো সব আছে, তারপরে এই যে পার্টিকুলার ধরো একটা ক্রেডিটরের কাছ থেকে তুমি জিনিসগুলো কিনেছিলে, ঠিক আছে, যখন গুডসটা তোমার কোম্পানিতে এসছে বা গুডসটা যখন কোম্পানিতে এসছে তখন নিশ্চয়ই একটা ইন্সপেকশন হয়েছে, ঠিক আছে। এখন সেই ইন্সপেকশন রিপোর্টটা তুমি চেক করবে, দ্যাট ইজ ইয়োর টাস্ক। ঠিক আছে, নেক্সট টাস্কটা কি তোমার? Third task holo to properly check that the vouchers prepared in respect for this transaction has authentic signatures of responsible officials. সোজা কথা বলতে গেলে এই যে ভাউচারগুলো আছে, ভাউচারগুলোর মধ্যে অথরাইজড পার্সনের সিগনেচারগুলো আছে কি না। ঠিক আছে, তার মানে কি আমার যদি অথরাইজড পার্সনের সিগনেচার থাকে তার মানে এটা জেনুইন ট্রানজ্যাকশন। ঠিক আছে, কোনো সেখানে ফ্রড কেস নেই বা কোনো প্রবলেম নেই, বুঝতে পারলে তো? এবার চলো এটা করলে কি আমাদের হয়ে যাবে নাকি আরো কিছু আছে করার? ওকে, দ্য আনসার ইজ আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এবার দেখো যখনই আমরা সেলের কথাবার্তা বলছি বা যখনই ক্রেডিট সেলের কথাবার্তা বলছি, অলওয়েজ দেখবে আমার একটা কিন্তু চান্স আসে ডিসকাউন্টের। তাহলে তুমি জিনিসটা 100 টাকায় বাকি কিনলে, এখন যার কাছ থেকে বাকি কিনলে ওর টাকা খুব ইমিডিয়েটলি দরকার, সে বলল আরে বন্ধু তুই আমাকে একটা কাজ কর, 2 টাকা কম দে, অ্যাটলিস্ট 98 রুপিস আমাকে দিয়ে দে, আমার লাগবে না কিন্তু আমার টাকাটা ইমিডিয়েটলি দরকার, সেই 2 টাকাটা ডিসকাউন্ট। আর এটা প্র্যাকটিক্যাল ফিল্ডেও দেখা যায়, ডিসকাউন্ট, রিবেটস, এগুলো অনেক কিছু থাকে, তার সাথে আবার ট্যাক্সেসও কিন্তু অনেক সময় থাকে। ঠিক আছে, ট্যাক্স ডিডাকশনের সোর্স। তো এবার এই চার্জেসগুলো যে কাটা হচ্ছে, অ্যাজ এ অডিটর তোমার টাস্কটা কি, সেগুলোকে ভালো করে আইডেন্টিফাই করে চেক করা যে আদেও সেগুলো অরিজিনাল কিনা। ঠিক আছে, সেটা কিন্তু তোমার কাজ অ্যাজ এন অডিটর। এবার নেক্সট কি করবে অ্যাজ এন অডিটর? দেখতে হবে যে পেমেন্টগুলো করেছো, এটা আমি রিসিট ফ্রম ডেটার্সের মধ্যে আমি বলেছিলাম, এই যে পেমেন্টগুলো যে হচ্ছে সেগুলো সব কোথা দিয়ে হতে হবে? অ্যাকাউন্ট পেই চেকস দিয়ে কিন্তু হতে হবে। ক্লিয়ার? আর এখন সেই অ্যাকাউন্ট পেই চেকে তোমার 2 জন অথরাইজড পার্সোনালের সিগনেচার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবার নেক্সট কাজটা কি? এই যখন তোমার পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সিম্পল ভাবে ভাবো, যখন তুমি কোনো ক্রেডিটরকে পেমেন্ট করে দিচ্ছ, হোয়াট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি? তোমার রেসপন্সিবিলিটি অবশ্যই সেই ক্রেডিটরের ব্যালেন্সটাকে কমিয়ে দেওয়া। তো তোমাকে চেক করতে হবে যে ক্রেডিটার্সের যে পেন্ডিং ব্যালেন্সটা
সেটাকে রিডিউস করা হয়েছে কিনা। ক্লিয়ার? নেক্সট, there can be situations where the creditor account may show debit balance. ঠিক শুনেছো, ডেবিট ব্যালেন্সের কথা বলছি। ক্রেডিটার্স এর অ্যাকাউন্ট তো আমার ক্রেডিট ব্যালেন্স হয়, ডেবিট ব্যালেন্স তো আমি আগে কোনোদিন শুনিনি, তাই তো? এটাই ভাবছো। নাও থিঙ্ক অ্যাবাউট ইট ফ্রম দিস পার্সপেক্টিভ। হোয়াট ইফ there is a seller, ঠিক আছে, আর তুমি ওর কাছ থেকে কাস্টমার। লেটস সে তোমাদের প্রচুর লেনদেন হয়। এখানে আমি 3টে ট্রানজ্যাকশনের কথা বললাম, ঠিক আছে। ধরো তুমি একটা ট্রানজ্যাকশনের জন্য ওকে অ্যাডভান্সে পেমেন্ট করেছো, তারপর অন্য ট্রানজ্যাকশনের গুলো তুমি বাকিতে করেছো, ক্রেডিটে করেছো। তো দেখো এখন অ্যাডভান্সও আছে ওর কাছে, ক্রেডিটও আছে। তো এরকম পসিবল কি না যদি তুমি ওকে অ্যাডভান্স দিয়ে থাকো সেটা ডেবিট হয়ে যাবে, ডেবিট ব্যালেন্স হয়ে যাবে, তাই তো? এরকম চান্সেস হতে পারে যে তুমি হয়তো অ্যাডভান্স দিয়েছো আর তোমার একটাও ক্রেডিট নেই, তো তখন তো টোটাল ডেবিট ব্যালেন্স দেখাবে ক্রেডিটারের, তাই তো? তো তখন আমাকে দেখতে হবে যে হ্যাঁ, ডেবিট ব্যালেন্স পসিবল। ক্লিয়ার? এবার দেখো, যদি আমার ডেবিট ব্যালেন্স থাকে তখন আমাকে দেখতে হবে যে অ্যাডভান্সটা যে দেওয়া হয়েছে এটা কি অলওয়েজ আমার পেমেন্ট প্যাটার্ন। এখন পেমেন্ট প্যাটার্ন মানে কি, এই যে সেলারটা ও কি হঠাৎ করে অ্যাডভান্স ছিল? ও তো একটা প্যাটার্নে কাজ করবে না। ও অ্যাডভান্স চাইলে সবার কাছ থেকেই চাইবে আর সব সময়ই চাইবে। ও তো এমন না আজকে অ্যাডভান্স চাইলো, কালকে বাকিতে দিয়ে দিল, পরশু দিন আবার বাকিতে দিল, তারপরের দিন অ্যাডভান্স চাইলো, এরকম তো করবে না। তো ও যদি কিছু করে তাহলে সেটা একটা ইউনিফর্মিটি থাকবে, তো সেটা কি ওর প্যাটার্ন? এখন দেখো এই জায়গায় আমি ফ্রডটা কি করে ডিটেক্ট করতে পারি। সেই সেলারটা ধরো কোনো দিন অ্যাডভান্স নেয়ই না, কিন্তু তুমি ওকে অ্যাডভান্স দিয়েছো, তখন একটা প্রশ্ন উঠতে পারে যে আমি কেন দিলাম, বা আমি যে কোম্পানিতে অডিট করছি গিয়ে সেই কোম্পানিটা কেন দিল, একটা প্রশ্ন উঠতেই পারে। অ্যান্ড দ্যাটস এ ভেরি জেনুইন কোয়েশ্চেন। তো তখন তোমাকে দেখতে হবে এই যে অ্যাডভান্স ডেবিট ব্যালেন্সগুলো, সেটাতে কিন্তু তোমাকে অনেক কটা কোয়েশ্চেন রেজ করতে হবে যাতে তুমি অথেন্টিসিটিটা সেখানে দেখতে পারো, ঠিক আছে। তারপর এটাও দেখতে হবে যে কোম্পানি অনেক সময় কি করে, হয়তো প্রত্যেকের কাছে অ্যাডভান্স পেমেন্ট করবে, নাহলে প্রত্যেককেই সে ডিলেড পেমেন্ট করবে। এখন কোম্পানি কোনটা করলো, কোম্পানির পলিসি কি, সে পলিসিটাকে অ্যাভয়েড করে কি সে অ্যাডভান্স পেমেন্ট করেছে, ওয়াই? তো তোমাকে সেই জায়গায় অনেক প্রশ্নগুলো অ্যারাইজ করতে হবে, ঠিক আছে। প্রশ্ন যত তুমি তৈরি করবে তত তুমি ডেপথে যেতে পারবে। সো দ্যাট ইজ ইয়োর টাস্ক অ্যাজ এন অডিটর, ঠিক আছে। চলো আমাদের এই পয়েন্টটাও ডিসকাশন কমপ্লিট হয়ে গেল। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান? নেক্সট ওয়ান ইজ vouching of payments of wages and salaries, ঠিক আছে। এবার দেখো, এটা তোমাদের জানা উচিত যে ওয়েজেস আর স্যালারিজ কিন্তু সেম টার্ম না, দুটো কিন্তু আলাদা। তো যখন আমরা এটার ব্যাপারে ডিসকাশন করব তখন কিন্তু আমাদের যে এভিডেন্সগুলো থাকবে দুটোরই কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। চলো ওদের এভিডেন্স কি কি হতে পারে সেটা আমরা দেখছি। ধরো আমি খালি ওয়েজেসের নিচ্ছি। ওয়েজেসের কি কি আছে? ওয়েজেসের প্রথমেই যেটা দেখতে হবে সেটা আমার কি, অ্যাটেন্ডেন্স রেকর্ড, ঠিক আছে, সেটা একটা আমার এভিডেন্স। সেকেন্ড কি, ওয়েজেস বিল বা ওয়েজ বিল, ঠিক আছে, একটা বিল মেনটেন করা হয়, সেখানে সব ডিটেলস থাকে কাকে কত দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা এটাও দেখেছি যে ওভার টাইম কনসেপ্ট থাকে, ওভার টাইমের রেজিস্টার, ওকে। নেক্সট আরেকটা জিনিস তোমাকে কালেক্ট করতে হবে, সেটা হলো আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এটা ওয়েজেস রিলেটেড তোমাকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে অ্যাজ অ্যান অডিটর। এখন ধরো স্যালারি, ঠিক আছে, স্যালারির জন্য কি কি দরকার? এমপ্লয়ি নেম বা রেজিস্টার বলতে পারো,
যেখানে প্রত্যেক এমপ্লয়ের নাম লেখা আছে, একটা ডাটাবেস তো থাকবে সেটা। সেকেন্ড কি, স্যালারি রেজিস্টার, যেখানে লেখা থাকবে যে কে কত স্যালারিতে এনরোল হয়েছে, কে কত পায়, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স শিট বা রেজিস্টার। নেক্সট তোমাকে দেখতে হবে লিভ উইথ পে, তার ব্যাপারে ইনফরমেটিভ কোনো ডকুমেন্ট, ঠিক আছে। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই যে তুমি এমপ্লয়ি বলে তো যার তার নাম লিখে দিতে পারো, তার রেসপেক্টে তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও কিন্তু তোমাকে আনতে হবে। নেক্সট আরেকটা জিনিস যেটা ব্যাপারে তোমাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে সেটা হলো পিপিএফ ডিডাকশন বা প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে, এরকম এটসেট্রা আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। সেগুলো ডিডাকশনের যে রেকর্ডটা সেটা কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। ওকে, এবার ধরো তুমি এগুলো কালেক্ট করে নিলে, তারপরে কি কাজ হয়ে গেল? এবার তো তোমাকে আসল কাজটা করতে হবে, সেটা হলো এগুলোর ভাউচিং করতে হবে। করবে কি করে? ঠিক আছে, এবার দেখো তোমার ফার্স্ট জিনিস যেটা করা উচিত এগুলো কালেক্ট করার পরে, that is to check the wages and salaries as decided by the management, ঠিক আছে। কত রেট পার ঘন্টায়, কত রেট বা পার পিসে কত রেট, ঠিক আছে, ওভার টাইমে কত পাচ্ছে, বোনাস কত পাবে, স্যালারি কত, ঠিক আছে, ইনক্রিমেন্ট কত হবে, এই সব কিছু যেগুলো ম্যানেজমেন্ট ডিসাইড করে রেখেছে, that you have to check at first, ঠিক আছে। সেকেন্ড জিনিস কি, what is the second thing? Your next task is to check the bills and match it with the attendance record. ওকে, এই যে দুটো জায়গাতেই তুমি অ্যাটেন্ডেন্স রেকর্ড চেয়েছো, এখানে একটা, এখানে একটা, এই অ্যাটেন্ডেন্সের সাথে এবার তোমাকে ম্যাচ করতে হবে যে বিল যেটা জেনারেট করা হয়েছে ওদেরকে এত টাকা পেমেন্ট করা হয়েছে, অবভিয়াসলি ইট উইল ডিপেন্ড আ লট অন দ্য অ্যাটেন্ডেন্স রেকর্ড, সেটা তোমাকে কিন্তু তখন ট্যালি করতে হবে, ঠিক আছে। What is the next thing? See, there can be times when companies may employ some casual laborers, ঠিক আছে, ওদের জন্য কিন্তু আলাদা করে সেরকম ওয়েজেসের আন্ডারেও আসবে না, স্যালারি তো ইম্পসিবলই, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েজ বিলে ওদের কিছু এন্ট্রি লেখা আছে। এবার ওদেরকে কি বলা হয় তখন? ক্যাজুয়াল ওয়ার্কার্স বা ক্যাজুয়াল লেবারার্স। এবার তোমাকে দেখতে হবে যদি সেরকম লেখা থাকে ক্যাজুয়াল ওয়ার্কার্সদেরকে এমপ্লয় করা হয়েছিল, ওয়াই? প্রশ্ন করতে কেউ তোমাকে আটকাতে পারবে না। ইউ হ্যাভ দ্য ফুল রাইট টু কোয়েশ্চেন ওয়াই ওয়াজ ইট ডান, কি কারণে করা হয়েছে। ওকে, এবার দেখো কেন এই জায়গায় কোয়েশ্চেনটা রেজ করা ইম্পর্টেন্ট। ক্যাজুয়াল লেবার্স তো আমি রোজ লাগাই না, সার্টেন কেসে আমি লাগাই, ঠিক আছে, আর সবসময় লাগাই না, ফর এ পার্টিকুলার টাইম পিরিয়ড লাগাই। এখন এরকম হতেই পারে ক্যাজুয়াল ওয়ার্কার্স দেখিয়ে ওদের কারোর নামটাম কিছু নেই, বাস টাকা ইস্যু করে গেল, কিন্তু এই টাকাটা হয়তো কেউ একজন টাকা মেরে দিয়েছে টোটালি। দিস ক্যান বি দ্য পসিবিলিটি। ওই জায়গাটা অ্যাভয়েড করার জন্য তোমাকে কিন্তু কাউন্টার কোয়েশ্চেন করে সেটার গভীরতায় যেতে হবে যে আসলে যেই পিরিয়ডের জন্য ক্যাজুয়াল লেবারার্সদেরকে এমপ্লয় করে টাকা দেওয়া হয়েছে সেটা কি সত্যি জেনুইন নাকি এমনিতেই লিখে দিয়েছে, ঠিক আছে, আর কাজটা কি হয়েছে সেটাও তোমাকে চেক করতে হবে। এবার নেক্সট কি, নেক্সট বলছে যে যখনই কেউ স্যালারি বা ওয়েজ কালেক্ট করে নিশ্চয়ই ওর কাছ থেকে কিছু একটা প্রমাণ হিসেবে আসে। জাস্ট ফর এক্সাম্পল, ধরো একজন লেবারার, ও বেচারা গিয়ে সারাদিন কাজ করলো, কাজ করে এবার গেল কার কাছে?
অ্যাকাউন্টেন্টের কাছে টাকা নিতে ডেইলি। এবার একটা কোম্পানির আন্ডারে আছে, তো অবভিয়াসলি লেবারারকে কি বলবে, যদি ও সই করতে পারে সে সই করবে, আর নাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে টাকাটা তুলবে বা টাকাটা কালেক্ট করবে। ঠিক আছে, এটা হয়ে গেল লেবারের জন্য। সেম কিন্তু হয় তোমার স্যালারিড পার্সনদের জন্য। ঠিক আছে, ওরা হয়তো গিয়ে রোজ গিয়ে আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে বা সাইন করে টাকা তুলবে না, কিন্তু ওরা যখন ওদের এখানে যখন টাকা ঢোকে, ওদের পাসবুকে নিশ্চয়ই কোনো এন্ট্রি থাকে। হয়তো ওদের পাসবুক যদি প্রত্যেকের না আনা সম্ভব হয়, উইচ ইজ নট ফিজেবল, তখন কি করতে পারো, তখন কোম্পানির এখান থেকে তুমি ডিটেলস দেখতে পারো কার অ্যাকাউন্টে কত ঢুকলো। ঠিক আছে, সেই সব ডিটেলস কিন্তু তোমার থাকে। তো এখন দেখো কোম্পানি যে ডিটেলস প্রোভাইড করছে, খালি সেটা না, যারা রিসিপিয়েন্ট তাদের বিহাফে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাকে কিন্তু তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, এবার এটাও ধরো চেক করে নিলে, তারপর কি করবে? এবার আসছে কেসেস অফ আউটস্ট্যান্ডিং ওয়েজেস বা স্যালারিজ। এই কেসে কি হতে পারে? ইন কেস অফ আউটস্ট্যান্ডিং ওয়েজেস এন্ড স্যালারিজ, দেখো কোম্পানির ধরো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সে যখন ওয়েজেস দিচ্ছে সে টাকাটাকে বের করছে, ঠিক আছে, টাকাটাকে বের করে ক্যাশিয়ারের হাতে দিচ্ছে, এবার সে অন্যদের কাছে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, দেখছে 1 2 3। এবার চতুর্থ মানুষ হয়তো সে কোনো কারণে সেদিন অ্যাবসেন্ট, টাকা কালেক্ট করতে আসতে পারেনি, তার হয়তো জ্বর হয়েছে বা লেটস সে করোনা ভাইরাস হয়ে গেছে, তো 14 দিন আসতে পারবে না। তো সে কি 14 দিন টাকাটা নিজের হাতে নিয়ে বসে থাকবে? নো, সে ইমিডিয়েটলি সেটাকে কিন্তু ব্যাংকে ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার যখন সে আউটস্ট্যান্ডিং স্যালারিজ বা ওয়েজেস আছে যেটা ডিস্ট্রিবিউট করা হয়নি বা যেটা কালেক্ট করতে কেউ আসেনি, সেটা কি হাতে ধরে বসে আছে, না সেটা কি ইনভেস্ট করেছে? ইনফ্যাক্ট ইনভেস্ট না, এটা তো সোজা কথা হলো ব্যাংকে ফেরত দিয়ে দেওয়া, ব্যাংকের অ্যাকাউন্টে। তো আমাকে দেখতে হবে যে সেটা কি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চান্সেস অফ ফ্রড বেড়ে যাচ্ছে। সে টাকাটা নিয়ে সে কি করছে সেটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না। তাই এই জায়গায় দেখতে হবে সে আউটস্ট্যান্ডিং ওয়েজেসগুলোকে কি সে আবার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন করে দিচ্ছে কিনা। আর যদি সে রিটার্ন না করে তার মানে কোনো প্রবলেম আছে। নেক্সট দেখো আরেকটা কেস সেই আউটস্ট্যান্ডিং ওয়েজেস থেকেই আসছে, ঠিক আছে, সেটাকে বলে কেস অফ ডামি পারসনস। ধরো তুমি যখন রেজিস্টার চেক করছো, প্রত্যেক মাসেই দেখছো আউটস্ট্যান্ডিং ওয়েজের যে টোটাল ডকুমেন্টটা আছে, কতজনের আউটস্ট্যান্ডিং আছে, প্রত্যেক মাসেই দেখছো যে মিস্টার এ মিস্টার এ মিস্টার এ রিপিট হয়ে যাচ্ছে। প্রথম কথা হলো সে কাজ করে যাচ্ছে, তার কি টাকা দরকার নেই? প্রত্যেক মাসে আউটস্ট্যান্ডিং। তারপর দেখছো যে সে আবার কালেক্টও করেনি, কালেক্টও সে করেনি। আরে এ মানুষটা কি ফ্রিতে সার্ভিস দেবে নাকি? দেখো, this can happen and this actually happened in many corporate cases. তাই এগুলো বইয়ে লেখায় এসছে যে these are the things you have to check. কি হচ্ছে জেনারেলি, অ্যাকাউন্টেন্ট চুপচাপ কিন্তু ওর নামে আউটস্ট্যান্ডিং করে যাচ্ছে, হুট করে একদিন বলবে হ্যাঁ মিস্টার এ এসে টাকা নিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু মিস্টার এ এক্সিস্টই করে না, ঠিক আছে, এটা এক্সপেন্ডিচার হিসেবে দেখিয়ে দিল, টাকা নিয়ে চলে গেল, মিস্টার এ এক্সিস্টই করে না। তাহলে টাকাটা গেল কার পকেটে? সো এখানে জেনুইন একটা ফ্রড হচ্ছে। সো দিস ইজ দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু চেক। ঠিক আছে, যে একটাই নাম কি বারবার প্রত্যেক মাসে রিপিট করছে, একটাই নামের অ্যাকাউন্টের স্যালারি বারবার ঢুকে যাচ্ছে, যে সেটা আবার কেউ কালেক্ট করছে না, তাহলে কিন্তু সেটা কেস অফ ডামি পারসন। সে কিন্তু রিয়েল মানুষ না, সেখানে কিন্তু ফ্রড হচ্ছে।
Okay, so let's skip this class till this point. Next day we shall discuss the rest. Thank you.